আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুনভাবে একটা চ্যানেলে বেশ সহজে আরো উপস্থাপন করা যায় বা সহজেই অঙ্কগুলো করা যায়, মনে রাখা যায়, এই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। তার ধারাবাহিকতায় আজকে প্রথমে আমরা বেসিক যে গণিতের বিষয় সেটা নিয়ে ছোট্ট একটু আলোচনা ক্লাস। আজকে সবাই মনোযোগ দিয়ে শুনলে আমি আশা করি সবাই উপকৃত হবে। ঠিক আছে, শুরু করি। গণিত কি? গণিত কি এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? গণিত হচ্ছে সেই সাবজেক্ট, যে সাবজেক্টে আমরা দৈনন্দিন জীবনের বা বাস্তব জীবনের যে ক্যালকুলেশনগুলো করে থাকি, হিসাব নিকাশ করে থাকি, বাজার ঘাট, অ্যাকাউন্টিং এর জন্য, তাই না? কিন্তু এর পরেও এর একটা বিশালতা আছে, বিশাল ব্যবহার আছে। সেটা কি কম্পিউটার প্রথম আবিষ্কার করেছিল চার্লস বেবেজ, তিনি কিন্তু একজন গণিতবিদ। তার মানে গণিতের এখানে যে বিশাল একটা ব্যবহার রয়েছে তা কিন্তু আমরা অগোচরে জানি না অনেকেই, তাই না? তাই আমরা এটা বলতে পারি গণিত বা ম্যাথমেটিক্স হচ্ছে সেটাই বিজ্ঞানের একটা অবিচ্ছেদ্য অংশ। কারণ সায়েন্স এখানে রিলেটেড। আমাদের বাস্তব বা অবাস্তব জগতে যত সমস্যা আছে, দৈনন্দিন হিসাব নিকাশ যত আছে, এগুলো নিয়ে যে বিষয় আলোচনা তাই হচ্ছে আমাদের গণিত। ঠিক আছে, তাহলে এই গণিতের আবার গণিতটা করবো কি দিয়ে? এই গণিত ব্যবহার করতে গিয়ে যে সকল সাংকেতিক চিহ্ন, যেমন অঙ্ক বা ডিজিট কি, হিসাব নিকাশ ও গণনার কাজে ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে অঙ্ক বলা হয়। হিসাব নিকাশের জন্য কোনগুলো চিহ্ন ব্যবহার করি আমরা? এগুলো না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট কয়টা? মোট 10টি। এই 10টিকে অঙ্ক বলা হয়। এখানে একটা লক্ষণীয়, এই 10টির মধ্যে কি আছে? এইগুলো প্রত্যেকটার একটা মান আছে, তাই না? 1 মানে আমি বুঝবো একটি জিনিস পেয়েছি, 2 মানে 2টা জিনিস পেয়েছি, 3 মানে 3। প্রত্যেকটা একটা নিজস্ব মান আছে। 0 মানে কি? শূন্যটা কি? না, কিছুই নেই। তার মানে এখানে এদের স্থানীয় একটা মানের ভিত্তিতে তাহলে দুটো ভাগ করা যেতে পারে। তাহলে আমরা দুটো ভাগ করে ফেলি। অঙ্ক কত প্রকার? অঙ্ক ধরে বললাম আমরা, অঙ্ক 2 প্রকার। যথা 1 নম্বর দিলাম সার্থক অঙ্ক, যাদের নিজস্ব মান আছে। যে অঙ্কগুলোর নিজস্ব মান আছে তাদেরকে আমরা বলবো সার্থক অঙ্ক। সেগুলো কি? শূন্যবাদী, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে এই মোট 9টিকেই আমরা সার্থক অঙ্ক বলবো, কারণ প্রত্যেকের একটা মান আছে। আবার অভাবজ্ঞাপক অঙ্ক কোনটি? এই সূত্রটাকে আমরা অঋণাত্মক বা অভাবজ্ঞাপক অঙ্ক বলি। ঠিক আছে, যার কোনো নিজস্ব মান নেই। তাহলে শূন্যটা আবিষ্কার করলো কি? এটা একটা কোশ্চেন চলে আসে না? শূন্য আবিষ্কার কে করলো? ঠিক আছে, শূন্য কি আবিষ্কার করছে এটা আমরা এখন দেখে নেই। শূন্যের আবিষ্কারক হচ্ছে ভারত উপমহাদেশে প্রথম শূন্যের ধারণা দেন কে? আর্যভট্ট। কিন্তু পরবর্তীতে ব্রহ্মগুপ্ত এসে শূন্য আবিষ্কার করে ফেলে। তখন থেকে শূন্যের এই আবিষ্কার চলছে। তাহলে এখানে দুইটা কোশ্চেন আমাদের আসবে, আর্যভট্ট ধারণা দিয়েছে আর ব্রহ্মপুত্র আবিষ্কার করেছে। ঠিক আছে, ছোট ছোট দুটো প্রশ্ন। আর এখানে ছোট দুটো কোশ্চেন আসতে পারে, সার্থক অঙ্ক আর অভাবজ্ঞাপক অঙ্ক কি, মোট অঙ্ক কয়টি, এই ছোট্ট একটা ধারণা আমরা নিয়ে যাচ্ছি। এখন শূন্যের, যেহেতু শূন্য একটা অভাবজ্ঞাপক অঙ্ক এবং এর কি বললাম, এর একটা মান নেয়, তাহলে নিজস্ব কিছু বৈশিষ্ট্য এর অবশ্যই আছে। কি কি বৈশিষ্ট্য অর্জন বা ধারণ করে সেটা আমরা এখানে আলোচনা করব। শূন্য একটি অঙ্ক, সাথে সাথে একটা সংখ্যা। শূন্য নিজে একটি অঙ্ক, সাথে সাথে একটা সংখ্যা। কারণ অঙ্কের মধ্যে আছে, আমরা অঙ্ক বলেছি, সংখ্যা কেন? এই জন্যেই যে আমরা যত শূন্য দিয়ে সংখ্যা গঠন করি না কেন, 10, 20, 30, 40, 50, 100, 1000, এভাবে যতই পারে নাকি শূন্য ব্যবহার হয়েছে দেখেই একটা সংখ্যার ধারণ হয়েছে। এই জন্যে, এবং সবগুলো সংখ্যার শেষে কি আছে? শূন্য আছে। এই কারণে শূন্য একটা অঙ্ক, সাথে সাথে একটা সংখ্যাও বটে। আবার সেট বিভাজনের সময় আমরা পূর্ণ সংখ্যার সেটকে কি জানি? পূর্ণ সংখ্যার সেট জেডকে আমরা কি বলি? যে 0, +-1, +-2, +-3, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, +-4, +-ইনফিনিটি। এই যে এখানে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে সেটকে আমরা ভাগ করে নিয়ে এসেছি, যে এর মধ্যে আছে জেড পূর্ণ সংখ্যার সেট। এই পূর্ণ সংখ্যার সেটের মধ্যে শূন্য থাকার কারণে এই জন্য বলা হচ্ছে সেট বিভাজনের সময় পূর্ণ সংখ্যার সেটে বিদ্যমান থাকায় শূন্যকে পূর্ণ সংখ্যার সেট বলা হয়। তাহলে পূর্ণকে কোন সংখ্যার সেট বলবো আমরা? পূর্ণ সংখ্যার সেট বলবো। আচ্ছা, শূন্য জোড় না বেজোড়, এর উত্তর খুঁজি আমরা।
শূন্য জোড়। কিন্তু কেন কেন জোড়? জোড় হওয়ার যে বৈশিষ্ট্যগুলো সেটা কি শূন্যের কাছে আছে? যদি জোড় হওয়ার বৈশিষ্ট্যগুলো শূন্যের কাছে আমরা পেয়ে যাই, তাহলে অবশ্যই শূন্য একটা জোড় সংখ্যা। দেখি, আমরা জানি জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগ করা যায়। 0/2 ভাগ করলে কত হচ্ছে? তো 0 হচ্ছে, যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে একটা কারণ মিলে গেল। আবার কোনো সংখ্যার 2 গুণিতক থাকলে সেটাও কিন্তু জোড়। যেমন 4-এর 2 গুণ 2, 6-এর 3 গুণ 2, এই যে 2 গুণিতক থাকলে এগুলো জোড় সংখ্যা। তাহলে শূন্যের সাথে 2 গুণ করলে 0 হয়, যা 2 এর গুণিতক। তাহলে এটাও জোড়। গুণ দ্বারাও বুঝতে পারলাম আমরা জোড়, এবং ভাগ দ্বারা বুঝতে পারলাম জোড়। আবার শূন্য দ্বারা যে সংখ্যাগুলো গঠিত হয় সেগুলো দেখি তো আমরা। এই যে শূন্য দ্বারা যে সংখ্যাগুলো হয় 10, 20, 30, 40, 50, 60, এগুলো কি জোড় সংখ্যা না? জোড় সংখ্যা গঠিত হয়। শূন্য দিয়ে যে সংখ্যায় গঠন করি তা জোড় সংখ্যা আকার ধারণ করে, তাই শূন্য একটি জোড়। আবার সংখ্যা রেখায় যদি আমরা দেখাই, আমরা সংখ্যা রেখায় কি থাকে দেখি। সংখ্যা রেখায় দেখতে পাচ্ছি কি, এই যে সংখ্যা রেখা 0, 2, 4, আমরা এখানে মাঝখানে একটাকে দিতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, এভাবে এখানে -1, -2 আছে, -3, -5। তাহলে এটা একটু বড় করে আমরা একা নিই, যেহেতু এটা ছোট আছে আমরা একটু বড় করে নিই, তাহলে আমাদের সহজ হবে, বুঝতে সহজ হবে। এটা ক্যালকুলেশন এখানে আমরা করে নিই, যে সংখ্যা রেখায় যদি আমরা এখানে লিখি, সংখ্যা রেখায় দেখানো হলো, দেখানো হলো কি হলো দেখি আমরা এখন। এই যে সংখ্যা রেখাটা বড় করে নিলাম আমরা, 0, এখানে 0, ঠিক আছে, এই সোজাই 0 আছে, তারপরে 1, 2, 3, 4 এভাবে আছে, 5, 6, এদিকে কি আছে? -1, -2, ঠিক আছে না, -3, -4। এখন আমরা দেখি 6 জোড়, একটা গ্যাপ দিয়ে এটা কি জোড় না? 4 একটা জোড়। 4-এর পরে 3 বাদ দিয়ে আরেকটা নিয়ে দিয়ে এটা কি জোড় না? 2 জোড়। 2-এর পরে 1 বাদ দিয়ে যদি এদিকে আসি, এটা কি জোড় না? জোড়। 2-এর পরে 1 বাদ দিয়ে আমরা কোথায় আসলাম? 0-এর কাছে আসলাম। 0-এর পরে -1 বাদ দিয়ে 2 এর কাছে, এটা কি জোড় না? এটাও জোড়। 2-এর পরে 3 বাদ দিয়ে এটা আসে জোড়। তার মানে কি, সংখ্যা রেখায় আমরা যখন প্রকাশ করছি তখনও শূন্যকে দেখছি জোড় পজিশন আছে। অতএব 0 একটা জোড়, তার প্রমাণ আমরা কয়েকটা দিয়ে দেখালাম। 1, 2, 3, 4, 5টি প্রমাণ দিলাম, 4টি প্রমাণ দিলাম, ঠিক। এখন 0 মৌলিক না যৌগিক? আচ্ছা, 0 মৌলিক নয়, যৌগিক নয়। কারণ কি? মৌলিক সংখ্যার সঙ্গে আমরা জানি কি, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটাই মৌলিক। দেখা যায় 0-কে 1 দিয়ে ভাগ করে, ঠিক আছে, 0 পেয়েছি। 0-কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? 0-কে 1 দ্বারা ভাগ করলে 0 হয়, কোনো আপত্তি নাই। কিন্তু 0-কে যখন আমরা 0 দিয়ে ভাগ করবো তখন কি? অনির্ণেয়, নির্ণয় করা যায় না, এটা নির্ণয় করা যায় না, অনির্ণেয়। তাহলে কি হলো? এটা মৌলিক নয়। আর যৌগিক সংখ্যা কি? যার উৎপাদক 2-এর বেশি থাকে। আমরা 0-এর উৎপাদক 2-এর বেশি পাই না, তাই এটা যৌগিক সংখ্যা নয়। আবার বাস্তব সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আছে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে 0 এবং 1-কে কি বলা হয়? অভেদ সংখ্যা বলা হয়, অভেদ। কারণ যে কোনো বাস্তব সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি, যে কোনো বাস্তব সংখ্যার আগে আবার 0 যোগ করি, তাহলে কি হবে? ওই সংখ্যাটাই থাকবে, 0 এখানে কোনো কাজ করে না। আবার কোনো সংখ্যার সাথে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই থাকে, তাই 0 এবং 1-কে অভেদ বলা হয়। আজকে এখানে থাকলো এই যে ছোট্ট আলোচনা। আমি আশা করি প্রত্যেকে ক্লাসটি মনোযোগ দিয়ে বারবার শুনলে, বারবার রিপিটেড করলে অবশ্যই ইনশাল্লাহ ভালো শিখবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।